সচিবালয়ের আগুনের ঘটনা নাশকতা কিনা তা এখনই বলার সময় হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে তদন্ত কমিটির প্রথম বৈঠক শেষে এসব জানান তিনি। এর আগে আগুনে পুড়ে যাওয়া সচিবালয়ের ৭ নম্বর ভবন পরিদর্শন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বাধীন ৭ সদস্যের তদন্ত কমিটি। পুড়ে যাওয়া ভবন থেকে আলামত সংগ্রহ করেন তারা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তদন্ত কাজ। পরে তদন্ত কমিটির সাথে বৈঠক করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। বৃহস্পতিবার রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ওই ঘটনায় প্রথমে ৭ ও পরে ৮ সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলে আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যাবে। আরও জানাতে রাজধানীর কাকরাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, তদন্ত কমিটির প্রথম বৈঠকের বিষয়ে কি জানা গেল? আর তারা তো আলামত সংগ্রহ করেছেন, বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেছেন কিনা তারা? দেখুন, আমরা এখনো আসলে সচিবালয়ের পাশে সচিবালয়ের সামনেই অবস্থান করছি এবং যে উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটিটি আসলে গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তার নেতৃত্বে এই তদন্ত কমিটিটি, এবং এই তদন্ত কমিটিতে পুলিশের মহাপরিদর্শক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং বুয়েটের শিক্ষক সহ একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকে সকালবেলায় এই তদন্ত কমিটির সদস্যরা সচিবালয়ের ভেতরে যান এবং প্রথমে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। বৈঠক করার পরে যে আগুনের ঘটনা যে ভবনটিতে ঘটেছে, সচিবালয়ের ৭ নম্বর ভবন, এই ৭ নম্বর ভবনটি তারা পরিদর্শন করেন এবং গতকালে আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে ৬ তলা থেকে এই আগুনের সূত্রপাত এবং এর পরে ৭ তলা, ৮ তলা, ৯ তলাতে এই আগুন ছড়িয়ে পড়ে। এবং আজকে যে তদন্ত কমিটি এখানে কাজ শুরু করেছে, তারা ৬ তলা থেকেই এই তাদের যে তদন্তের কাজ, সেই তদন্তের কাজটি শুরু করেছেন এবং ক্রাইম সিন বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত কমিটির যারা সদস্যরা আছেন, তারা যেসব কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই সব কক্ষে তারা প্রবেশ করেছেন, যেসব আলামত পুড়ে গেছে সেই আলামতগুলো তারা সংগ্রহ করেছেন এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন প্রায় ঘণ্টাখানিক তারা সেখানে ছিলেন। পরিদর্শন করে পরবর্তীতে তদন্ত কমিটির যারা সদস্যরা ছিলেন তারা বের হয়ে যান। বের হয়ে যাবার সময় ফায়ার সার্ভিসের যিনি মহাপরিচালক, তার নিয়ে গণমাধ্যমের সঙ্গে আমরা কর্মী যারা ছিলাম তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এবং তিনি যেটি আসলে বলেছেন যে আজকে সরকারি ছুটি হওয়ার সত্ত্বেও যেহেতু উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা, এই কারণে তারা ছুটির দিনেই তদন্তের কাজটি শুরু করেছেন এবং আজকে তারা মূলত আলামত সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত এই তদন্তের ব্যাপারে, অগ্রগতির ব্যাপারে বলার মতো কিছুই উপলব্ধি হয়নি এবং আমরা জানতে চেয়েছিলাম যে এটি আসলে দুর্ঘটনা না নাশকতা। তার কারণ হচ্ছে গতকালই যখন থেকেই অভিযোগ উঠছে যে সরকারি বিভিন্ন ধরনের নথি পুড়িয়ে দেওয়ার এক ধরনের অভিযোগ উঠেছে, তো এটি নাশকতা হতে পারে। এই প্রশ্নটিকে সামনে রেখেই আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি আসলে বলেছেন যে এই প্রশ্নগুলো সামনে রেখেই তারা তদন্তের কাজটি করে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত নাশকতা নাকি দুর্ঘটনা সেটি বলার মতো সময় এখনও তদন্ত কমিটির হয়নি। তবে যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্তের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি দিবেন এবং তারপরে আসলে খোলাসা হবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে তদন্ত এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের যে কাজ, সেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলেই তদন্ত কমিটির সদস্যরা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে সচিবালয়ের সামনে থেকে এটি ছিল এখনকার সবশেষ। সচিবালয়ের সামনে থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। ঐক্য ছাড়া সংস্কার বা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, তাই দুটোর প্রস্তুতি একসঙ্গে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের উদ্বোধনী ভাষণে একথা বলেন তিনি। জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের দেশ রূপান্তর পর্বে প্রবেশ করেছে, তাই সংস্কার প্রশ্নে সবাইকে এক হতে হবে। ঐক্য, সংস্কার ও নির্বাচন সামনে রেখে অংশীজনদের নিয়ে শুরু 2 দিনের জাতীয় সংলাপ।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস। সকল ধরনের বৈষম্য অবসানের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ রূপান্তর পর্বে প্রবেশের অধিকার অর্জন করেছে জানিয়ে এই রূপান্তর কার্যকরে সব শক্তি নিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, সে কারণেই সংস্কার প্রশ্নে সবাইকে একমত হতে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এ সময় অধ্যাপক ইউনূস আরও বলেন, মানবতা বিরোধীদের বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই অভ্যুত্থান শুধু দেশকে মুক্ত না, সাহসীও করেছে। ঐক্যই এর মূল শক্তি। আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। ফ্যাসিবাদ দেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে অন্ধকারে নিয়ে গিয়েছিল জানিয়ে আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংলাপ নিয়ে আরও জানাতে রাজধানীর খামারবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা, জাতীয় সংলাপে বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে? আর অন্যান্য দলের নেতারাও তো ছিলেন, মাহমুদুর রহমান মান্না ছিলেন, কয়েকজন উপদেষ্টাও ছিলেন, তারা কি বললেন? বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খুব সংক্ষিপ্ত একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই যে সংস্কার কমিশন করা হয়েছে, তারা প্রস্তাব জমা দেবেন সরকারের কাছে, তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে, এমনটা এখনো পর্যন্ত পরিকল্পনা রয়েছে। কিন্তু তিনি বলেছেন সংস্কারের যে প্রস্তাবগুলো সেগুলো চূড়ান্ত করে জমা দেওয়ার আগেই যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হয়, সেরকম একটি প্রস্তাব আজকে তিনি দিয়েছেন। এবং তিনি একটি কথা বলেছেন যে বিভিন্ন বক্তব্যে এরকম বলা হচ্ছে যে বিএনপি নির্বাচন চায়, সংস্কার চায় না। তিনি বলেছেন যে এটি সঠিক নয়। বিএনপি আসলে চায় দ্রুততম সময়ে জরুরি সংস্কারগুলো শেষে নির্বাচন। আরেকটি কথা তিনি বলেছেন, জনগণের উপর চাপিয়ে দিয়ে বা জনগণকে বাইরে রেখে কোনো কিছুই করা যাবে না। আসলে যেটা এখানে অন্যান্য দলগুলো ছিল, যেমন জামায়াত ইসলামের গোলাম পারোয়ার, তিনি কথা বলেছেন, যেটা বলেছেন যে বিএনপির সঙ্গেই কিন্তু কিছুটা সুর মিলে গেছে জামায়াত ইসলামের। আজকে যেটা দেখলাম, তার আগে কিন্তু তারা নির্বাচন নিয়ে খুব একটা তাড়া দেয়নি। আজকে বলেছেন যে হ্যাঁ, সংস্কার সংক্ষিপ্ত করতে হবে, সংস্কার সংক্ষিপ্ত করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে, এবং সংস্কার খুব বেশি করার নেই এই সরকারের, কারণ তারা নির্বাচিত সরকার নেই, এমনটা জামায়াত ইসলামীর গোলাম পারোয়ার বলেছেন। এছাড়া আরো এখানকার আদিলুর রহমান তিনি কথা বলেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেছেন। তার কথাটি আমার কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি বলেছেন যে এই সংস্কার আসলে খুব বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না যদি তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয়, তাদের জীবনযাত্রার মান, দ্রব্যমূল্যের কথা ইঙ্গিত করেছেন তিনি, যে জনগণের মনে যদি স্বস্তি না আসে তাহলে তারা এই সংস্কারের ব্যাপারে আসলে একমত হবে না, এবং সংস্কার তাদের মনোপুত হওয়া দূরে থাক, তারা এর সঙ্গে একাত্ম হবেন না, কারণ তাদের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে। এবং কেউ কেউ বলেছেন মানসিক সংস্কারের কথা। আসলে অনেক রকম কথা এখানে এসছে, কিন্তু সেশনটা মাত্র প্রধান উপদেষ্টা সকালে ভিডিও বার্তা পাঠিয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন, নির্বাচন এবং সংস্কারের কাজ একই সঙ্গে চলবে, এবং তিনি বলেছেন গত 5 মাসে জাতীয় ঐক্য বেড়েছে। আর এখানে প্রথম সেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন, জামায়াতের নেতা কথা বলেছেন, আদিলুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য। আসলে দুদিনের এই আজকের এই আমি একটু মঞ্চের পরিস্থিতিটা দেখাতে চাই। এই যে সংলাপ, এটা কিন্তু দুদিনের, আজকে শুরু হয়েছে, 2:30 থেকে একটি সংলাপ, আরেকটি শুরু হবে সেশন, সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম কথা বলবেন, আরো কিছু গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন, সলিমুল্লাহ খান থাকবেন, ফরহাদ মাজার, এরকম অনেক জাতীয় ব্যক্তিত্ব কথা বলবেন। এই জাতীয় সংলাপ 2004-এর আজকে প্রথম দিন। মূলত 3টা সেশন রয়েছে। আগামীকালও আসলে এই নিয়ে সংলাপ চলবে। মূলত নির্বাচন, ঐক্য, সংস্কার, এই বিষয়গুলো নিয়ে একটা ঐক্যমতে তারা আসতে চাচ্ছেন, সেজন্যই আলাপগুলো চলছে। গুরুত্বপূর্ণ যারা রয়েছেন, সরকারের অংশ যারা রয়েছেন বা কমিশনের প্রধান যারা রয়েছেন, তারা কথা বলছেন। আসলে এখান থেকে হয়তো একটি ঐক্যমতে তারা পৌঁছতে পারবেন নির্বাচন নিয়ে, জাতীয় ঐক্য নিয়ে এবং সংস্কার নিয়ে। খামারবাড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন।
আগামী ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এখনও চূড়ান্ত হয়নি নাম। ফ্যাসিস্ট বিরোধী সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে দল গঠনের প্রক্রিয়া চলছে। জানুয়ারির মধ্যে দেশের সব থানায় কমিটি দেওয়ার কথা জানিয়েছেন ছাত্র নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়। দেশ থেকে পালিয়ে যায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। সিভিল ফরমেশনে কাজ করার জন্য তাদের টেকনিক্যাল। এরপর গত 14 সেপ্টেম্বর আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। তখন থেকে আলোচনা সমালোচনা, তাহলে কি এই নামেই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে? জাতীয় নাগরিক কমিটি বলছে দল গঠন হবে ভিন্ন নামে। এখনো নাম ঠিক হয়নি। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে দল গঠন হতে যাচ্ছে। এখানে যারা আমাদের সাথে কাজ করছে এবং গত 15-16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই কিন্তু পরীক্ষিত শক্তি। যারা লং টাইম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা স্যাক্রিফাইস করেছে, কন্ট্রিবিউশন করেছে এবং শেখ হাসিনার এগেনস্টে যে লড়াইটা যারা করেছে, তারা অবশ্যই সামনের দিনে যে কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি তারা সর্বোচ্চ ভালো নেতৃত্ব দিতে পারবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন দল কাজ করবে। এরই মধ্যে 146টি থানায় কমিটি দেয়া হয়েছে। জানুয়ারির মধ্যে সব থানায় কমিটি দেওয়ার লক্ষ্য তাদের। মাঠে আমাদের দাবি জানানো থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করা, সেই সাথে সাংগঠনিক পরিধি বিস্তার, সেটাও আমরা করার চেষ্টা করছি। এবং সাংগঠনিক পরিধি বিস্তার করতে গিয়ে আমাদের একটা উপলব্ধি হয়েছে যে এই অভ্যুত্থান পরবর্তী একটা রাজনৈতিক দলের প্রত্যাশা সকলের মধ্যে আছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নতুন দল করার আগে যথাযথভাবে গবেষণা করতে হবে, তাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার করতে হবে। তারা চাচ্ছেন ইনক্লুসিভ, তারা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো দিতে চাচ্ছেন, কিন্তু এটাও প্রশ্ন সাপেক্ষ যে ইনক্লুসিভ বলতে আসলে তারা কি বুঝাইতে চাচ্ছে। আত্মপ্রকাশের আগেই দলকে সংগঠিত করা হবে। নাম ঘোষণার পরে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষাকে পুঁজি করে প্রতারণার ফাঁদ পেতেছিলেন বিএসপি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার। শিক্ষার নামে করেছেন মানব পাচার। কানাডায় পাঠানোর কথা বলে পাঠিয়েছেন দুবাই। ভুয়া অফার লেটারে হাতিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারণার ফাঁদে পড়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন 1000-এরও বেশি ভুক্তভোগী। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের অফিস। 32 বছর ধরে শিক্ষার নামে ব্যবসা, আর এই তকমাকে পুঁজি করে প্রতারণার ফাঁদ পাতেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশার। উচ্চশিক্ষার নামে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে শত শত মানুষের কাছ থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা। এখন অফিস বন্ধ করে লাপাত্তা বাশার। প্রতিদিনই ভুক্তভোগীরা আসছেন বিএসবির অফিসে। এই ভুক্তভোগী এসেছেন সাভার থেকে। ছেলেকে কানাডা পাঠানোর কথা বলে নেওয়া হয় 12 লাখ টাকা। ঋণ করে সেই টাকা দিয়ে অথৈ সাগরে আবুল হোসেন। ওরা এমনভাবে চাপ দিছিল, চড়ামূল্যে সুদের ভার টাকা এনে আমি ওদেরকে দিয়েছিলাম। এখন ভাই আমি তো একেবারে অসহায় অবস্থায়, আমার আর কোনো জায়গা নাই ভাই, আমি নাহলে আত্মহত্যা করব, আমার আর কোনো জায়গা নাই ভাই। নাইফ হাসানের গল্পটা আরও ভয়াবহ। কানাডার কথা বলে তাকে পাঠিয়ে দেওয়া হয় দুবাই। পরে 4 মাস অমানবিক নির্যাতন সহ্য করে ফিরে আসেন দেশে। তারা আমাকে মনে করেন যে আরেক দালালের কাছে বিক্রি করে দিচ্ছে। সঠিকভাবে খাবার দাবার নাই, তারপর পানিটা নিয়ে দেয়নি, মানে চরম নির্যাতন করছে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের নামে অফার লেটার এলেও বিএসবি টাকা নিয়ে জমা দেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে বাতিল হয়ে যায় সেসব অফার লেটার। বাশার সাহেবের চক্রান্ত পড়ে আমাদের খুব খারাপ অবস্থা। ইভেন আমি একটা জব করতাম, সেই জবটাও পর্যন্ত তাদের জন্য আমার চলে গেছে, ছেড়ে দিতে হয়েছে। পথের ফকিরের মতন বানাই ফেলছে। টাকা পয়সা নিয়ে ওদেরকে আনি দিজি দেওয়ার পরে ওদের আর খোঁজ খবর নাই। বিদেশগামীদের কাছ থেকে টাকা হাতানোর জন্য ভুয়া অফার লেটারও দিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। এর সত্যতাও জানিয়েছে বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া নিয়ে টালবাহানা করলেও কয়েক বছরে সম্পদের পাহাড় গড়েছেন বাশার। রাজধানীর বারিধারার এই ভবনে রয়েছে 3টে ফ্ল্যাট। ভাটারার আব্দুল আজিজ সড়কে 2টি বহুতল ভবন। বসুন্ধরা আবাসিক এলাকার এই বিশাল জমির মালিকও
খায়রুল বাশার। এখানেই শেষ নয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এই 12তলা ভবনটি প্রায় 50 কোটি টাকা দিয়ে বছর খানেক আগে কিনেছেন বাশার। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার চরনারায়ণপুর ও ভবানীপুর মৌজায় রয়েছে তার 1106 জমি। নাজমুল সাইদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা জাহাজে 7 জনকে হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, দ্রুত বিচার, ক্ষতিপূরণ দেওয়া সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার রাত 12টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকেরা। নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সারা দেশে এই কর্মবিরতি চলছে। সকালে চাঁদপুরের মালবাহী তেল ও গ্যাসবাহী এবং বালুবাহী সহ সব পণ্যবাহী নৌযান শ্রমিকদের অবসর সময় কাটাতে দেখা যায়। একইভাবে চট্টগ্রামে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন। কর্মবিরতি থেকে শ্রমিকরা নিহত প্রত্যেকের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। পণ্য লোড আনলোড কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করছে লক্ষ্মীপুরের নৌ শ্রমিকেরাও। তবে স্বাভাবিক রয়েছে যাত্রীবাহী নৌযান চলাচল। চাঁদপুরে জাহাজে 7 খুনের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকেরা। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, নৌযান শ্রমিকরা তো তাদের কর্মবিরতি পালন করছেন, তাদের দাবিগুলো কি কি সে বিষয়ে জানাবেন। কোনো সমাধানের উদ্যোগ কি এখন পর্যন্ত নেওয়া হয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ বন্দরে। এটি উত্তরবঙ্গের একমাত্র নদী বন্দর। এখানে আসলে নৌ পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করছে এবং রাত 12:01 থেকে কিন্তু কর্মবিরতি পালন শুরু হয়েছে। আমি যদি আপনাদের দেখাই যে এখানে বাঘাবাড়ি নৌ বন্দরে যে পণ্যবাহী জাহাজগুলো এসেছে চিটাগাং থেকে, সেই জাহাজগুলি কিন্তু এখনো বন্দরে রয়েছে এবং এখানকার যারা নৌ পরিবহন শ্রমিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে চাঁদপুরে যে 7টি জাহাজের যে মাস্টার সহ নাবিককে হত্যা ঘটনা ঘটেছে, সেই হত্যার মূল রহস্য উদ্ঘাটন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যারা নিহত হয়েছে প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা করে সরকারি ক্ষতিপূরণ এবং নৌপথে যে চাঁদাবাজি হয় সেই চাঁদাবাজি বন্ধ এবং নৌপথে সুরক্ষা করার জন্য পুলিশি টহলের জন্য আসলে তারা এই আন্দোলন করছে 4 দফা দাবিতে। এবং সকাল থেকে কিন্তু এখানে কোনো জাহাজে পণ্য ওঠানামা করেনি। আর আমরা কথা বলেছিলাম এখানকার যিনি মাস্টার রয়েছেন, তিনি হচ্ছেন নৌ পরিবহন ফেডারেশনের কেন্দ্র কমিটির সহসভাপতি আব্দুল হক। উনি জানিয়েছেন যে এইটি যেহেতু সারা বাংলাদেশে একযোগে কর্মসূচি চলছে এবং তারা 72 ঘন্টা সময় দিয়েছিল সরকারকে, সেই সময়ের মধ্যে সরকার তাদের দাবি পূরণ না করার কারণে তারা কিন্তু বৃহস্পতিবার রাত 12:01 থেকে এই কর্মবিরতি পালন করছে। তো আসলে প্রশাসনিক যে উদ্যোগ, সেই উদ্যোগ আসলে ঢাকাতে নিতে হবে। ঢাকা থেকে যদি তাদের কাছে কোনো নির্দেশনা আসে তাহলে তারা তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করবে, নচেৎ তাদের আসলে এই যে কর্মবিরতি সেটি চলতে থাকবে। আসলে এখানকার যারা নৌযান পরিবহন শ্রমিকের নেতারা আছে তারা বলেছে যে যেহেতু এটি কেন্দ্রীয় কর্মসূচি, কেন্দ্রের নির্দেশনে তারা এই কর্মবিরতি পালন করছে। কেন্দ্র থেকে নির্দেশনা আসলে তারা কিন্তু আসলে এই কর্মবিরতি প্রত্যাহার করবে। এখানে কিন্তু এই উত্তরবঙ্গের যে সার, জ্বালানি তেল, কয়লা এবং সিমেন্ট এগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বন্দরে আসে এবং এই বন্দর থেকে উত্তরবঙ্গের 16টি জেলায় এই পরিবহন মাধ্যমে এই পণ্যগুলি যায়। আসলে আজকে কিন্তু এটি বন্ধ থাকার কারণে কিন্তু উত্তর অঞ্চলে এই সকল পণ্য যাওয়া ব্যাহত হচ্ছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের সর্বশেষ খবর। সিরাজগঞ্জের বাঘাবাড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। শীতের সবজির দাম কমে এলেও অস্বস্তি বাড়াচ্ছে চাল ও মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি 200 থেকে 210 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকা। আর কেজিতে 8 টাকা পর্যন্ত বাড়তি চালের দাম। আগের মতোই আছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। বাজারে ক্রেতা বিক্রেতার বাকবিতণ্ডা, কারণ চালের দামের ঊর্ধ্বগতি। গত 2 সপ্তাহে কেজিতে দাম বেড়েছে 8 টাকা পর্যন্ত। নাজির শাল 76 থেকে 85 টাকা, মিনিকেট 74 থেকে 78 টাকা কেজি। মোটা চালের জন্য গুনতে হচ্ছে 62 টাকা পর্যন্ত। আর এই জন্য মিলারদের দুষছেন বিক্রেতারা। গত 10 দিন থেকে মিনিকেটটা আকাশ ছোঁয়া বেড়ে গেছে, যা পার কেজিতে প্রায় 6 থেকে 8 টাকা পার কেজিতে বেড়ে গেছে। আর
2800 বেড়ে গেছে আজকে 2-3 দিন ধরে পার কেজিতে 1 থেকে 2 টাকা। চালের মতো আরো বেশি ঊর্ধ্বগতি, মানে যেটা কিছুদিন আগেও আমরা 75 টাকা করে নিয়েছি সেটা এখন 80 টাকা। সিন্ডিকেট হয়ে যেখান থেকে এখানে আসতেছে টোটাল জিনিসটাকে মনিটরিং এর মধ্যে রাখা উচিত। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি মনিটরিং থাকে তাহলে আমার মনে হয় এই জিনিসটা থেকে আমরা মুক্তি পাবো। বছরের শেষ সপ্তাহে চাহিদা বাড়ায় সংকটের অজুহাতে বাড়ানো হয়েছে মুরগির দাম। ব্রয়লার 200 থেকে 210 টাকা আর সোনালী মুরগির দাম কেজিতে গুনতে হচ্ছে 340 থেকে 350 টাকা। 31st নাইট উপলক্ষে সব জিনিস চাহিদা বেশি, যেহেতু সব জায়গায় অনুষ্ঠান হইতেছে, সব জায়গায় পার্টি হইতেছে, আবার বছরের শেষ উপলক্ষে সব জায়গায় এগুলো চলতেছে, এই জন্য এটার দাম একটু বেশি হয়েছে। 1 কেজি ব্রয়লার যদি 210 টাকা দেখেন, আপনি ওটা 700 গ্রামের বেশি টিকবে না, আপনি 3 জন মানুষ খাইলেই শেষ, তাহলে একজন মানুষের দিনে ইনকাম কত? এদিকে এখনও কাটেনি বোতলজাত সয়াবিনের সংকট, তবে কমতির দিকে শীতকালীন সবজির দাম। ফুলকপি বাঁধাকপি 30 টাকায়, টমেটোর কেজি 60 থেকে 70 টাকা আর 1 কেজি গাজর মিলছে 50 টাকায়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় দাম বেড়েছে, তবে সরবরাহ বেশি থাকায় কমেছে সবজির দাম। চট্টগ্রামে কেজিতে 20 টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়, 40 টাকা বেড়ে সোনালী মুরগির দাম 360 টাকা এবং 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায়। বরিশালে গত সপ্তাহে 170 টাকা কেজি ব্রয়লার মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকায়। 300 টাকার সোনালী 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তবে কমেছে সবজি, আলু ও পেঁয়াজের দাম। সরবরাহ বেশি থাকায় রাজশাহী ও খুলনার বাজারে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। সিলেটের বাজারেও গত সপ্তাহের চেয়ে কেজিতে 5 থেকে 10 টাকা কমে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দামও। কিছুদিন আগেও হয়তো 130-40-এর মধ্যে ছিল, আজকে পেঁয়াজ 50 টাকার মধ্যে পাচ্ছি। দাম বাড়ার কারণ বর্তমান মার্কেটে সোনালীর অনেক চাহিদা বেশি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পিকনিক, পার্টি, এইরকম। বাজারের পরিস্থিতি এই কমে এইবারে, এর কারণ হচ্ছে মনিটরিং নাই। ব্যাংক ঋণে উচ্চ সুদ হার, তবুও বাড়ছে বিলাসী ঋণ নেওয়ার পরিমাণ। গেল জুন থেকে সেপ্টেম্বর 3 মাসে শুধু ভোক্তা ঋণ বিতরণী বেড়েছে 2,700 কোটি টাকারও বেশি। আর গত 1 বছরে এই খাতে ঋণ বিতরণ বেড়েছে 9,103 কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে ধীরে ধীরে ব্যাংকিং খাত সচল হচ্ছে, তাই বাড়ছে ঋণ বিতরণও। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়ে 11.38%, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতি ঠেকাতে বারবার নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বেড়েছে সব ধরনের সুদহার, ফলে ভোক্তা ঋণীয় ব্যাংকগুলোয় সুদের হার বেড়েছে 15%-এর বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ভোক্তা ঋণের স্থিতি দাঁড়িয়েছে 1,39,613 কোটি টাকায়, যা জুন মাসে ছিল 1,36,904 কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে বিভিন্ন ভোগ্যপণ্য কেনায় ঋণ বিতরণের স্থিতি ছিল 35,719 কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল 34,175 কোটি টাকা, যা গেল 1 বছরে বেড়েছে 1,544 কোটি টাকা। যে এনভায়রনমেন্টটা, ম্যাক্রো পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে, সেই এনভায়রনমেন্টটাতে যদি খুব মেটিকুলাসলি সকল ব্যাংক কর্পোরেট গভর্নেন্স ইনশিওর করে কাজ করে, তাহলে আস্তে আস্তে এই সংকটগুলো উত্তরণ হবে এবং আমাদের দেশের যে আগের যে ভাবমূর্তি ছিল সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারবো। অর্থনীতিবিদদের মতে এখন দেশের ব্যাংকিং খাত সচল হতে শুরু করেছে, তাই বাড়ছে ঋণ বিতরণও। যেখানে সুদের হার বেশি থাকে তো সেখানে আসলে ব্যাংকগুলোও আগ্রহী হয় যে সেখানে ঋণ দেওয়ার ক্ষেত্রে। আর এই ধরনের পণ্য কেনার ক্ষেত্রে যে ঋণ, সেই ঋণের প্রায় শতভাগই কিন্তু রিকভার করা হয়, মানে এখানে কোনো ডিফল্ট হয় না। কিন্তু আমরা যদি শিল্প ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে যে রিকভারি রেট 75 থেকে সর্বোচ্চ 80%। দেশে ব্যাংকগুলোর তারল্য সংকট সমাধানে নানামুখী সংস্কারের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলোয় গ্রাহকের আস্থা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতির সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।